রবিবারের দুপুর, যে দুপুরে আপনারা সকলে রিল্যাক্স হতে চান, আর শুনুন আমাদের নতুন শো চেনা মানুষের অজানা কথা, অন্তর কথা নিয়ে। আমি নন্দিনী আসছি প্রতি রবিবার দুপুর 1:10 গ্লোব টিভিতে। চোখ রাখুন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। যে বাংলায় ভাবে, বাংলায় নিজেকে খুঁজে পায়, আচ্ছা সেই কি বাঙালি? এই যে চারপাশে এত হানাহানি, বাংলাদেশে এরকম অস্মিতা, যেখানে রবীন্দ্রনাথের মূর্তিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, নজরুলকে মানা হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে একজন বাঙালি কি দেবে তার জবাব? আজকে যিনি আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন, তিনি বিশিষ্ট চিকিৎসক, আবার বাঙালিবাদী, বাঙালিয়ানের মুখ, বক্তা, লেখক, বাচিক শিল্পী, ঐতিহ্য সংরক্ষণ 2025-এ সেরা বাঙালি যাকে বলা হয়েছে, ডক্টর পার্থসারথী মুখার্জি এই মুহূর্তে আমার সাথে গ্লোব টিভির অন্তর্কথায় উপস্থিত হয়েছে। বুঝতেই পারছেন আমাদের কি কি নিয়ে আলোচনা হবে। ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ। তার এই যে ব্যস্ততম মুহূর্ত, সেই মুহূর্ত থেকে রোগীদের পাশে রেখে বা নিজস্ব কাজকর্ম পাশে রেখে আমাদের এই গ্লোব টিভির স্টুডিওয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। একদম ধন্যবাদ করছি। না না, সেটা কিছু না, কারণ আপনার মতো মানুষ যিনি ভীষণ ভালো বক্তা, যে কোনো বিষয়ে আপনি বলতে বলুন, সেই বিষয়ের ওপর ডাক্তারবাবু একেবারে ফাটিয়ে দেবে। তো প্রথমেই যে কথাটা নিয়ে আমরা বলেছিলাম, একটু বাঙালিবাদী নিয়ে আমরা একটু কথা বলি, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। বেশ। অনির্বাণ ঘোষ লিখেছেন, ফেব্রুয়ারির 21 তারিখ ঘুমের থেকে জেগে সভায় সভায় বক্তি মেদি দুরন্ত উদ্বেগে, এমন রাতে হঠাৎ যেন চমকে উঠি আমি, কেউ কি বলে ঢের হয়েছে আর কেন ভণ্ডামি। বাহ, তো কথাই আমি জানি না এই অনুষ্ঠানটি কবে সম্প্রচারিত হবে, তাই আপনাদের কাছে মাঝামাঝি একটা বাফার তৈরি করেছি। আমার পোশাকটা রয়েছে যদি এটা 21শে ফেব্রুয়ারির কাছাকাছি সম্প্রচারিত হয়, আর যদি বসন্তে সম্প্রচারিত হয় তাই সামনে এই বাসন্তী ফুলগুলো রইল। দুনিয়ার প্রতিটি কোণে প্রতিটি বাঙালি মানুষকে আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা। ভাষার মাস, ভালোবাসার মাসে আমাদের রেকর্ডিংটা হচ্ছে। একদমই তাই। 2022-এ বাঙালিবাদীর আত্মকথা প্রকাশিত হয়েছিল এবং হু হু করে বিক্রি হয়ে গেছিল। হ্যাঁ, এই বইটি যখন প্রকাশিত হয় তাদের একেবারে হট কেকের মতো। এই বইটার কি কন্টেন্ট যে সবাই এত কিনতে চাইছিল? বলেছিলাম যে নারীবাদী হয়, মাওবাদী, মার্ক্সবাদী, সবকিছু হয়, হিন্দুবাদী, রাষ্ট্রবাদী, মৌলবাদী, কত কিছু তো দেখেছেন, বাদী বিবাদী। আচ্ছা, বাঙালিবাদী হয় না কেন? তাহলে আমি বলেছিলাম আমি বাঙালিবাদী, আর আমাদের সবার বাঙালিবাদী হওয়ার সময় এসছে। প্রত্যেকের সময়ে জানা উচিত যে বাগবাজারের নাম কেন বাগবাজার, কোনটে বাঘা যতীন আর কোনটে যতীন দাস, কোনটে বেড়ালের ছানা আর কোনটে দুধের ছানা, কে গুরুদাস আর কে রাখাল দাস। যদি শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট দিয়ে হাঁটি, জানা উচিত কে শম্ভুনাথ পণ্ডিত। প্রত্যেকটি জিনিসে একক্ষেপ করে জিজ্ঞেস করা দরকার। ধরুন শঙ্খ ঘোষের জন্মদিন, তাহলে বাচ্চাকে সেদিন দুটো শঙ্খ ঘোষের কবিতা অন্তত শেখাবার চেষ্টা করুন। তার পরের দিনই মাঘোৎসব, তাহলে জানুন মাঘোৎসবে ব্রাহ্ম সমাজে কি হয়। প্রতিটি জিনিস ভালো করে বাঙালিকে নতুন করে জানান, কারণ কিচ্ছু সিলেবাসে নেই। বাঙালি বাচ্চাকে ঘরে ঘরে মায়েরা, বাচ্চারা, ছেলেরা সবাই পড়ান, বোঝান যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, গুড। 15ই আগস্ট কিন্তু ঋষি অরবিন্দরও জন্মদিন, কবি সুকান্তরও জন্মদিন। নতুন করে ভাবান, 9/11 টাওয়ার ভেঙে গিয়েছিল, লাদেন, সব পড়েছি কাগজে, টিভিতে দেখেছি, ভালো। 9/11 স্বামীজির শিকাগোর ধর্ম মহাসভায় বক্তৃতা, সেটা যদি বাঙালির ছেলে বলতে না পারে তাহলে সে কিসের বাঙালি? তার নামের পাশে সেন হতে পারে, বোস হতে পারে, মুখার্জি হতে পারে, মন্ডল হতে পারে, বেরা হতে পারে, কিন্তু বাঙালি হলো কোথায়? তার চেয়ে তো
সিস্টার নিবেদিতা কি মাদার টেরেসা আমার কাছে বেশি বাঙালি, ঠিক নয় কি? একদম ঠিক কথা বলেছেন। কারণ আমরা দেখেছিলাম এরকম একটা স্কুলের বাচ্চাকে বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করাতে সে বলেছিল আই থিঙ্ক দক্ষিণের কোনো স্বামীজি টামিজি হবে, ইংলিশ মিডিয়াম স্কুলে। কি দুর্ভাগ্য বলো তো। মানে যে বলছে সে বলছে সত্যি আমাদের কি দুর্ভাগ্য যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সেটাই বোঝাতে পারছি না। ঠিক সেই অবস্থায় যাদের জন্য বাইডেনের 5টা ব্যালট পেপারের ভাষার একটা ছিল বাংলা, যাদের জন্য লন্ডনের হোয়াইট চ্যাপেল বাংলায় লেখা হলো স্টেশনটার নাম, যাদের জন্য রয়্যাল লন্ডন হসপিটাল থেকে অপারেশন করে বেরোলে আমি দেখতে পেতাম বাংলায় লেখা সুস্বাগতম সুপ্রভাত, যাদের জন্য নিউ ইয়র্কের মেট্রো স্টেশনে বাংলায় অ্যানাউন্সমেন্ট হতো 4টে ভাষার একটায়, সেই দেশে আপনি যেটা বললেন আজ রবীন্দ্রনাথের মূর্তি ভুলুণ্ঠিত, বঙ্গবন্ধুর বাড়ি জ্বলছে। তাহলে দেখুন, কমিউনিজমও তো আরেকটি দেশের তৈরি একটা সৃষ্ট আইডিয়া, আমরা সেটাকে নিয়েছি, কিউবা, বলিভিয়া, ভেনিজুয়েলা অনেকে নিয়েছে। তাহলে ধরে নিন ভাষা আন্দোলনে একটি দেশ রক্ত দিয়ে গেছে, ভালো, আমরা তাদের প্রণাম জানাচ্ছি, কিন্তু সেই আইডিয়াটা, সেই চিন্তাটা এবার তো আমরা নিয়ে এগিয়ে যেতে পারি না। আমি একটু এখানে ইন্টারাপ্ট করলাম যে শুধুমাত্র সেই দেশ কেন, আমাদের আসামের বরাক উপত্যকায় 19 মে হয়েছে, শুধুমাত্র যে বাংলাদেশেই একেবারেই নয়, তা কিন্তু নয়। 19 মে যখন কমলা ভট্টাচার্য ক্লাস 10-এর ছাত্রী মাধ্যমিক দিয়ে ফিরছিল, তাকে গুলি করলো আসামের পুলিশ। বলা হচ্ছিল যে কবিতায় বলা হয়েছে তার একটা চোখ দেখা যাচ্ছে, একটা চোখের এখানটা একটা কালো অন্ধকার, গুলিটা এখান দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে গেছে। ক্লাস 10-এর একটি মেয়ে। বলুন তো কটা বাঙালি ছেলে মেয়ে এই কথা জানতে পেরেছে আজ? একদম একদম। এই যে আপনি সব সময় এই কথা বলেন, এই যে বাঙালিবাদী বা বাংলাকে রক্ষা করার জন্য, বাংলার হেরিটেজ রক্ষক আপনি বিভিন্ন জায়গায় এই মাঝখানে কিছু বলবো না, সংরক্ষক, একদম একদম তাই, সংরক্ষক। আপনি কদিন আগে প্রত্যেকটা ঘাট হাতে ধরে চিনিয়েছেন এবং শান্তিনিকেতন নাম লেখা আপনার ডাক্তার যিনি লন্ডন থেকে এসেছে তাকে আপনি সত্যিকারের শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলেন, তাই তো? ঠিক। আসলে কলকাতা শহরকে ভালোবাসতে গেলে আপনাকে একটুখানি ইতিহাস জানতে হবে, বাংলাকে চিনতে গেলেও আপনাকে একটু ইতিহাস জানতে হবে। আমি যদি আজ আপনার ছেলে মেয়েকে, ধরুন সে যাদবপুরের ফার্স্ট গার্ল কি আইআইটির ফার্স্ট বয়, আমেরিকার মাইক্রোসফটে 10 কোটি টাকার হয়তো চাকরি করছে, ভালো কথা, আমি যদি তাকে জিজ্ঞেস করি আচ্ছা বাঙ্গাল এই যে কথাটা, বেঙ্গলি যার থেকে এসছে, এই কথাটার মানে কি? খায় না মাথায় দেয়, বলতে পারবে না। যে বঙ্গ মানে একটা জলা জমি, আর একটা ফার্সি শব্দ, মানে জোন অফ ইনফ্লুয়েন্স, যতটা জায়গা আমার, সেই বঙ্গ আর দুটো কথা মিলিয়ে বঙ্গাল, সেখান থেকে বঙ্গালী, সেখান থেকে বাঙালি, সেখান থেকে বেঙ্গলি। এই যে আইডিয়াটা, এই যে সামান্য লেখাপড়া, ইতিহাসটাকে একটুখানি জানা, যে আমি কোথা থেকে এলাম, আমার পূর্বপুরুষরা কে, তারা কোথা থেকে এলেন, এইটুকু যদি না জানি তাহলে কিন্তু পারবেন না। মনে রাখবেন, শুধু বাঙালিরা বাঙালির কথা ভুলে যায়নি, অন্য অনেক জাত কিন্তু বাংলাকে ভালোবেসেছিল। একদমই তাই। এবং আমরা বাংলা জানি, আমরা বলি বাংলা ওয়ার্ডলেস ভাষা, কিন্তু আমরা নিজেদের মাতৃভাষাকে নিজেরাই আমরা ভ্রুলুণ্ঠিত করি। আপনি জানেন বিমল জালান, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, আমরা এটা মানে গর্ব করে বলি, কিন্তু চীন, জাপান যেগুলো উন্নত দেশ, তারা কিন্তু নিজেদের মাতৃভাষা বলেনি, তারা নিজেদের মাতৃভাষা পর তারা ইংরেজিকে রেখেছে। বলবে কি করে? ইংল্যান্ডে গেলে ইংলিশ তাদের মাতৃভাষা, সেটা আমরা শিখেছি, ফ্রান্সে গেলে ফ্রেঞ্চ, জাপানে গেলে জাপানিজ, রাশিয়ায় গেলে রাশিয়ান। একমাত্র আমরা একটা পাঁচমিশালি জগা খিচুড়ি, আমরা সব কটাকে একসাথে সন্তুষ্ট করছি। আগে ইংরেজদের সন্তুষ্ট করতাম, এখন হিন্দিকে সন্তুষ্ট করছি। এখন আমাদের ছেলেমেয়েরা মডার্ন হয়েছে, ফেসবুকে রিলস দেয়, আজ আমার সঙ্গীত, কাল আমার মেহেন্দি, পরশু আমার বিয়েতে হলদি হবে। ও বাবা,
কারুর আর সানাইও বাজে না, নহবত হয় না, গায়ে কোনো হলুদও হয় না। গায়ে হলুদ তো বললে দুঃখ, তারা যেন ব্যাকডেটেড, সেই, হলদি সেই, বলতে হবে। হলদি বলতে হবে। আর অদ্ভুত একটা কালচার তৈরি হলো। Mixed culture। সবচেয়ে বড় সমস্যাটা এই জেনারেশনে মেয়েদের নিয়ে হলো। মানে মেয়েরাই তো প্রথমে এম্পাওয়ার্ড হয়েছে ইন অ্যান অ্যাক্টিভ ওয়ে, অনেকটা পেছনে থেকে অনেকটা এগিয়ে চলে এসছে। ছেলেরা মোটামুটি একই জায়গায় রয়েছে। এই এম্পাওয়ারমেন্টের সাথে তারা কোনো জায়গায় যেন দিকভ্রষ্ট, ঠিক বুঝতে পারছে না যে স্বাধীনতার কোন ভেলায় দিকে চড়ে নেব, তারা কোন দিকে যাবে। কোন দিকটায় যাবে। ঠিক বলেছেন। আমরা প্রত্যেকদিন সকালবেলা ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি কিসে, বাংলায় নয় কিন্তু, বাংলাটা ইংরেজিতে টাইপ করি। খুব ভালো কথা বললেন। দু রকম জাতি তৈরি হয়েছে। শুনুন, এটা মজার কথা। এক, যারা বাংলার কথা ইংলিশে টাইপ করে, আর যারা বাঙালির কথা বাংলায় টাইপ করে। আমার কথা শুনে নিন, ফেসবুকে বড় বড় ক্লাবে, ক্যালকাটা ক্লাব, বেঙ্গল ক্লাব, স্যাটারডে ক্লাব, সব জায়গায় যান, দেখতে পাবেন দুরকম গ্যাদারিং। একটা বাংলা আর বাঙালির কিছু নিয়ে, তার ইতিহাস, তার কবিতা, তার কিছু, তার মহাপুরুষদের নিয়ে বাংলায় কথা হচ্ছে, বাংলায় লেখা হচ্ছে। আরেক ধরনের সোসাইটি পাবেন যেখানে বিরাট আনন্দের সাথে, গর্বের সাথে বাঙালির সব কিছুকে ইংলিশে লিখে, ইংলিশে সবাই কথা বলছে। বাপরে বাপ, কিছু বললে বলছে মাল্টিকালচারাল গ্যাদারিং, উই নো ইংলিশ বলে ইংরেজিতে বাংলার চর্চা হচ্ছে। জিনিসটা যে কি অদ্ভুত। আজকে যদি ফরাসি ভাষায় ইংরেজির চর্চা হতো, অবাক হয়ে যেতাম। কিন্তু আমরা কেউ অবাক হচ্ছি না, আমরা এটাকে মেনে নিয়েছি। বন্ডালিকা প্রবাহে আমরাও গা We ভাসিয়ে have দিচ্ছি। accepted. আমি একটু কবিতা শুনি, একটু বকবক তো হলো, একটু একদম। আমার দর্শক বন্ধুরা একটু একটু আপনার পরে হলে হয় না, হোক না একটা মাঝখানে। বেশ, দেখুন, কবিতা আমি আবৃত্তি করতে চাইছি না। আমি একটা পুরো আন্দোলনের কথা বলি, যেখানে বলছি যে সমাজকে ছুঁতে হলে কবিতাকে তার ভাবার্থ, তার মর্মার্থ আর তার পটভূমি জানতে হবে। আমি টুকরো টুকরো আগে কয়েকটা সেরাম এক একটা লাইন বলি। ধরুন, আপনাকে জানতে হবে একটা গান যেটা আপনারা গাইছেন, হ্যাঁ, সেটা রবীন্দ্রনাথ প্রথমে 1919 সালের বৈশাখ মাসে লিখলেন, মে মাসে। তিনি এটা ছেড়ে দিলেন, নাইটহুড উপাধি পরিত্যাগ করলেন, 30শে এপ্রিল শান্তিনিকেতনে ফিরলেন। নাইটহুড পরিত্যাগ করার পর তার প্রথম লেখা অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন কোন বনগন্ধে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে। এইভাবে কবিতাটাতে প্রাণ সঞ্চার করুন। বুঝুন যে নোবেল পুরস্কার কবির হাতে এলো, তিনি টেলিগ্রামটা খুললেন, কিছুক্ষণ বাদে তার লেখা সকল কাঁটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে। যখন সুভাষচন্দ্রকে দেখছেন, তাসের দেশ তাকে উৎসর্গ করে তিনি লিখছেন, যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ ওঠে উত্তাল, হয়েও না কো কুণ্ঠিত, তালে তার দিও তাল, জয় 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 গান গাহিও, হাই মারো মারো টান হাইও। তারপর তিনি বলছেন, কি দারুণ দরকারি কথা, খর বায়ু বয় বেগে, মানে সময়টা ভালো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে, চারিদিক ছায় মেঘে, ঘোর করে অন্ধকার অমানিসা ঘনিয়ে আসছে, ওগো নে, নে মানে মাঝি নয়, নে মানে সুভাষচন্দ্র, নাও খানি বাইও, ওগো নে, নাও খানি বাইও। নাও মানে কি নৌকা? না, নাও মানে অস্থির টালমাটাল পৃথিবীতে, যুদ্ধকালীন সংকটকালীন পৃথিবীতে ভারতবর্ষ, বাঙালি জাতি, তার নৌকো বাইবে কে? নে, সুভাষচন্দ্র। যখন এইভাবে বুঝে আবৃত্তি করবেন, যখন এইভাবে বুঝে আবৃত্তি করবেন, আবৃত্তিতে প্রাণ সঞ্চার হবে। সলিল চৌধুরীর মতো, হেমাঙ্গ বিশ্বাসের মতো, তখন সেটা জনমানুষকে ছুঁয়ে যাবে, তাদের হৃদয় দোলা লাগবে, সমাজে বদল আসবে। যার জন্যই আপনি কবিতার পটভূমি আবৃত্তি মনন বলে একটি বই লিখছেন, যেটা আগামী বই মেলাতে আমরা পাবো, তাই তো?
চাইছি তো লিখতে, আমার ডাক্তারি পুরো সময় নিয়ে নেয়, কিছুই লিখে উঠতে পারি না এই শেষে। ডাক্তারি পুরো সময় নিয়ে নেয় বলতেই যে আপনি একটা নতুন করেছেন, যেটা সেন্টার ফর কিডনি ডিজিজ, এটা নতুন আপনার পালকে সংযোজন। এখানটাতে কি হয় একটু আমার দর্শক বন্ধুদের বলুন। দেখুন, অনেক মানুষই আমি দেখেছি, তারা আমার কাছে এসে বলেন আমি এক্ষুনি ডায়ালিসিস করতে চাই না, আমার কিডনি অনেকটা খারাপ, ক্রিয়েটিনিন 4.5, 5, 5.5, কিন্তু দেখুন না যদি ডায়ালিসিস না করে আমাকে কিছুদিন রাখা যায়। বা কেউ এসে বলেন আমার মার পা ফুলছে, বাবার ইউরিনে ফেনা আসছে। এবার এইগুলোর মানেই তো কিডনির রোগ ধরা শুরু হয়েছে, তার সুগার ছিল, তার প্রেশার ছিল দীর্ঘকালীন, অথচ ভবিষ্যতে ডায়ালিসিস ট্রান্সপ্লান্টের দিকে চলে যাবে। এনাকে কি করে ভালো রাখা যায়? ওষুধ দিয়ে, ডায়েট চেঞ্জ করে, অন্যান্য কিছু যদি কোনো এক্সারসাইজ থাকে দেখিয়ে, তার লাইফস্টাইল চেঞ্জ করে, তার সবকিছু বদলে কিভাবে তাকে কনজারভেটিভলি, বাংলায় বা ইংরেজিতে বলে কনজারভেটিভলি, বাংলায় হ্যাঁ ওই মানে ঠিক বাংলাটা জানতে হবে এর জন্য, সংরক্ষিত করে রাখা জীবন, ওই আর কি সংরক্ষিতটাও এখানে ঠিক জমলো না। মানে তাকে ওষুধ দিয়ে, অস্ত্রোপচার না করে, শরীরে হাত না দিয়ে তাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, ভালো রাখা যায় মাসের পর মাস, বছরের পর বছর। সেন্টার ফর কিডনি ডিসিজেস 38B বেলেঘাটা CIT রোড বা হেমচন্দ্র নস্কর রোডে। সেখানে কি হয়, একসাথে ঢুকে একদিকে আপনার কিডনিটা পুরো টেস্ট হয়ে যায়, একদিকে আমি বা অন্যান্য কিডনি ডাক্তার তারা দেখতে পান, একদিকে নানা রকম খাওয়ার ইত্যাদি রাখা আছে, লো প্রোটিন ডায়েট ইত্যাদি, ফর্ম ডায়েট, সেগুলো তারা সামান্য মূল্যে চাইলে সংগ্রহ করতে পারেন। একদিকে ডায়েটিশিয়ান বসে আছেন, তিনি খাওয়ার চার্টটা তৈরি করে দেন। আরেকদিকে আরেকটা কিছু করা হয়, যদি কারোর ইনজেকশন লাগে, ব্লাড লাগে, চ্যানেল করে সেটা তক্ষুনি করার ব্যবস্থা আছে। অর্থাৎ একটা জায়গায়, একটা ছাদের নিচে ডায়ালিসিস ছাড়া সবকিছু। আমার বক্তব্য যে এই যে একটা ছাদের নিচে এত কিছু পাওয়া যাচ্ছে, পরিষেবাটা কি একটু বেশি? তার মূল্য, পরিষেবার মূল্য যেটা একদম না, খুবই কম, খুবই কম। কারণ দেখুন, মূল্য যদি খুব বাড়িয়ে রাখি, মানুষ অনেক ক্ষেত্রে পেরে ওঠে না, দিতে পারে না। একদম একদম। আর এই প্রসঙ্গেই আরেকটা কথা বলবো যে ফেসবুক বা টিভিতে আমরা প্রচুর বিজ্ঞাপন দেখি, অল্টারনেটিভ মেডিসিন, অমুক খেলে কিডনির ইয়ে কমে যাবে। এই বিষয়ে একটু জনসাধারণকে যদি অ্যাওয়ারনেস। দেখুন, আমরা 5000 বছর পুরনো একটা সভ্যতা, আমরা আয়ুর্বেদের দেশ, তাই মানুষের প্রথম থেকেই একটা ধারণা মনে থেকে যায় যে ওষুধের সাথে পথ্য মানে ডায়েট, এবং কোনো একটা এমন নিশ্চয়ই হবে গাছ গাছড়া জড়িবুটি এটা ওটা গুঁড়ো পাউডার অলৌকিক কোনো চিকিৎসা যেটা দিয়ে নিশ্চিত যে হ্যাঁ এই কিডনির ডাক্তার কি এই হার্টের ডাক্তার এ ঠিক জানে না, কিন্তু একটা কিছু বেরোবে যেটা দিয়ে পরশ পাথরের মতো আমি ভালো হয়ে যাব, আমার কিডনি সেরে যাবে। মানুষ এইটে ফেসবুক দেখে এলোপাথারি বড্ড বেশি খুঁজতে চেষ্টা করেন এবং উল্টোপাল্টা জিনিস কিনে খান। তাতে অনেক ক্ষেত্রে দেখেছি তাদের কিডনি রোগ আরো ভয়াবহ আকার ধারণ করে এবং শেষে তারা ডায়ালিসিসেই চলে যান। কই দেখুন, খেয়াল করে দেখুন, ধরুন একটা স্ট্যান্ডার্ড বড় জায়গা, ধরুন PGI চণ্ডীগড়, এইমস দিল্লি, CMC ভেলোর, সেখানে যখন যান, আমারও তো পড়াশোনা সাউথে, সেখানে তো কই এই সমস্ত লিখে দেয় না। দেখেছেন কি CMC ভেলোর সাথে লিখে দিচ্ছে অমুক গাঁদাল পাতার রস 2 ফোঁটা করে চায় দিয়ে খা, এরকম তো করে না তো কোনোদিন। তাহলে আপনারা যখন ওদের এতটা বিশ্বাস করেন, এখানে এলে আপনারা এত রকম সস্তার অলৌকিক শর্টকাট চিকিৎসা খোঁজার কেন চেষ্টা করেন? এরকম তো হয় না। হলে তো আজকে মান্না দে থেকে আর উৎপল দত্ত, কেউ মারা যেতেন, সুষমা স্বরাজ থেকে অরুণ জেটলি, বড় বড় মানে মানুষ, বিশ্বনাথ প্রতাপ সিং, কেউ তো মারা যেতেন না, সব বেঁচে থাকতেন ওই সব খেয়ে। একদম ঠিক কথা। আমরা বলি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদাপি গরীয়সী। আপনার মা, যার সদ্য 80 বছর অতিক্রান্ত হয়েছে, আপনার মা, আপনার সেন্টিমেন্ট, আপনার মা আপনার কাছে অনেকটা। 2-4 কথা মাকে নিয়ে শুনি, যে মা আপনাকে ছোট থেকে বড় করেছে। আপনার আজকের পার্থসারথী মুখার্জি হয়ে ওঠার পেছনে যার সব থেকে বেশি অবদান আপনার মা। বাবারও আছে, বাবা তো চলে গেলেন বড্ড, আমার তখন কম বয়স, বড্ড তাড়াতাড়ি।
তো বাবাকে সেভাবে পেলাম না। তিনি বিশিষ্ট মানুষ ছিলেন, তিনি এই রাজ্যের পুষ্পবৃক্ষ আন্দোলনের অন্যতম স্থপতি। মা জগন্নাথ মুখোপাধ্যায়। জগন্নাথ মুখোপাধ্যায়, হ্যাঁ। তো মা এখনো আছেন। মার জন্য আমি ইংল্যান্ডের খুব বড় পজিশন ছেড়ে, শেষে কেমব্রিজ, ইয়র্কশায়ার আর লন্ডনে ছিলাম, সেগুলো ছেড়ে, মানে আমি এমআরসিপি পরীক্ষা যে হয় আমি তার পরীক্ষক, এবং এদেশেও আমি আপাতত মেডিসিন পড়াই একটি জায়গায়, এবং আরও নানা রকম কাজ আছে আমার, সেগুলো বেশি লিখি না ফেসবুকে। তো সব কিছু ছেড়ে মার জন্য খানিকটা, আর বাংলা মায়ের জন্য খানিকটা ফিরে আসা, শখ করেই ফিরে আসা। তারপর শান্তিনিকেতনেও একটা ছোট্ট কেনা, যাতে মাঝে মাঝে, ওটাও আমার খুব প্রিয় জায়গা, সেখানে গিয়ে থাকতে পারি। উত্তর কলকাতার হেরিটেজ ওয়াক শুরু করালাম আজ থেকে 10 বছর আগে মানুষকে, কারণ উত্তর কলকাতা হলো কলকাতার ঐতিহ্যের, ইতিহাসের, বাঙালিয়ানার আতুড়ঘর। রামকৃষ্ণ, বিবেকানন্দ, সুভাষ বোস, সারদামণি, আমাদের গিরিশ ঘোষ, বিনোদিনী, যাত্রাপালা, রসগোল্লা, যা জানেন আপনারা সবই উত্তর কলকাতায় সৃষ্টি। ওহো, তাহলে দক্ষিণে কি কিছু নেই? আছে তো, দক্ষিণে কালীঘাট আছে, দক্ষিণে বরিশার সাবর্ণ রায় চৌধুরীদের বাড়ি আছে, তাদের আটচালা আছে, করুণাময় কালী মন্দির আছে। আমি কিন্তু সাউথ। ও বাবা, নিশ্চয়ই দক্ষিণে অনেক কিছু আছে, কিন্তু কিন্তু ধরুন আমি যে হিন্দুস্তান পার্কে থাকি, অনেক ক্ষেত্রে সেই মেয়েটিকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা হিন্দুস্তান পার্কের নাম হিন্দুস্তান পার্ক হলো কেন, বলতে পারে না, বলতে পারে না। দক্ষিণে কোথাও একটা বিং রুটেড, অর্থাৎ আপনার যে শেকড়ের সাথে যে সংযোগ, সেটা নিউ টাউন, সল্টলেক বা সাউথ ক্যালকাটা একটু যেন ফিকে। আমি উদাহরণটা আমি শেষ করে দিই কথাটা। হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানির জমি বেচে যে জায়গাটা রিক্লেম করে সেখানে করা হয়েছিল, সেখানেই আজকে হিন্দুস্তান রোড, হিন্দুস্তান পার্ক হয়েছে। আমি উত্তরটা দিলাম যাতে মানুষ জানতে পারে। একদমই তাই। আমাদের হাতে সময় ভীষণভাবেই কম, আমরা কথা বলতে বলতে কিভাবে এতটা সময় কাটিয়ে উঠলাম জানি না। আরো একটি কবিতা শুনি, তারপর আমরা আবার কথায় ফিরবো। বেশ বেশ বেশ। 21শে ফেব্রুয়ারির একটুখানি কথা বলেছি, এবারে ছোট্ট করে একটু বসন্তের কথায় ফিরে যাই আর বাংলার কথায় ফিরে যাই। দুটো ছোট্ট ছোট্ট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বললে কি হয়, অনেক কবিতা বলা যায় অল্প সময়। 1901 সাল অব্দি রবীন্দ্রনাথ শিলাইদহে ছিলেন। তার আগে যতজন কবিতা লিখছিলেন, উঠো গো ভারত লক্ষ্মী, আমার মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, বন্দে মাতরম, সব জায়গায় মা, মাতৃভূমি, সব কথা বলা হচ্ছে, কোথাও বাংলা কথাটা আসছিল না। রবীন্দ্রনাথ সেই রাজকুমার বাঙালির, তিনি শিলাইদহ থেকে ফিরে তার 1.5 বছরের মধ্যে একটি কবিতা লিখলেন, যেটাতে প্রথমবার বাংলা কথাটা ঢুকলো। তিনি লিখলেন 1903 সালে, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তার ঠিক 2 বছরের মধ্যে কার্জেন বঙ্গভঙ্গ ঘোষণা করলেন। দুটো গান, দুটো কবিতা সেই সময়, একটা পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো, একটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো, একই বছরে লেখা। ভেবে দেখুন, যে সময় আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি লিখছেন, 1905 সাল নোবেল পুরস্কার পাচ্ছেন, সেই সময় রবীন্দ্রনাথ এত বড় বিপ্লব ঘটাচ্ছেন, সেটার কথা বাইরের দুনিয়া কিন্তু বলে না, লেখে না, কারণ তারা বাঙালিবাদী নয় আমার মতো। আমি বাংলার দিকটা তুলে ধরছি। একদিকে তিনি লিখলেন, বাগবাজার বসুবাটি যেতে যেতে, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। আর সেই একই বছরে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা গেল একটা কবিতার দিক, এটা 1905।
এবার আপনি অন্য কিছু জিজ্ঞেস করুন, তারপর সময় ফিরলে না, আবার আমাদের কবিতা বলা সময় হবে। একেবারেই শেষ। আপনার এই যে সোনার বাংলা সময় ভালোবাসে একজন বাঙালিবাদীর কাছে এর থেকে বড় কিছু আর হতে পারে না। আমরা আমাদের মাতৃভূমি শেষে আমি খালি 1 মিনিট নেব। আপনি বলুন। বেশ বেশ বেশ। অনিকা কাব্যগ্রন্থ ছাপতে দিয়ে দেরি হচ্ছে দেরি হচ্ছে দেরি হচ্ছে, সে আর ছেপে আসে না। রবীন্দ্রনাথ একটি কবিতা লিখলেন, তার নাম চিরায়মনা। তার শেষ প্যারাগ্রাফটা খালি বলছি। তিনি বলছেন, বইকে বলছেন যে বই তুমি এসো তাড়াতাড়ি, বাইন্ডিং হয়ে ছেপে এসো, এই তার পটভূমি। কথাগুলো শুনুন। এসো হেসে সহজ বেশে, নাই বা হলো সাজ। গাথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নেই গো বালা। ভূষণ যদি না হয় সারা, ভূষণে নেই কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। এসো হেসে সহজ বেশে, নাই বা হলো সাজ। আজ বসন্তকাল আসছে, শুধু বলছি এ বসন্ত আপনাদের রং খেলার বসন্ত নয়, বাঙালির বসন্ত আসুক। যে বাঙালি বিশ্ব পৃথিবীতে মুখোজ্জ্বল করেছিল ভারতবাসীর, আজ বাঙালির বসন্ত আসুক। এসো হেসে সহজ বেশে, নাই বা হলো সাজ। আপনারা ভালো থাকুন, বাঙালি সকলেই ভালো থাকুন। থাকুন, বাঙালি হয়ে থাকুন, বাঙালিবাদী হয়ে থাকুন। ডক্টর পার্থসারথী মুখার্জির সঙ্গে থাকুন। আরো অনেক অনেক কথা ছিল, সেগুলো পরবর্তীতে আবার কখনো হবে। একদম। আজকের অন্তর্কথা অনুষ্ঠান আমি নন্দিনী এখানেই শেষ করলাম। আপনারা যদি আপনাদের মনের কথা, যেরকম ডাক্তারবাবু মনের কথা বলতে চান, নিচের স্ক্রলে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার বন্ধুরা, গ্লোব টিভি মানেই তো নতুন কিছু, আর নতুন বছরে নতুন কিছু শুরু হচ্ছে গ্লোব টিভিতে। রবিবারের দুপুর, যে দুপুরে আপনারা সকলে রিল্যাক্স হতে চান, আর শুনুন আমাদের নতুন শো চেনা মানুষের অজানা কথা, অন্তর্কথা নিয়ে। আমি নন্দিনী আসছি প্রতি রবিবার দুপুর 1:10 গ্লোব টিভিতে। চোখ রাখুন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে।